প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিতের ইতিপূর্বে দশম শ্রেণীর রিভিশনমূলক ক্লাসে আমি তোমাদের ফাংশন সম্পর্কিত একটি লেকচার আপলোড করেছি। আশা করি সেই লেকচারটি তোমরা দেখেছো। লেকচারটি ছিল ফাংশন সম্পর্কিত প্রথম লেকচার। তারই ধারাবাহিকতায় আজকে ফাংশন সম্পর্কিত দ্বিতীয় লেকচার, এবং এটি অধ্যায় 1.2 অন্তর্ভুক্ত। গত লেকচারটিতে আমরা ফাংশনের বেশ কিছু বোর্ডের কোশ্চেন কিভাবে আসে এবং ফাংশন কখন এক এক হয়, কখন এক এক হয় না, এবং তার ডোমেইন রেঞ্জ আমরা বের করা শিখেছি। তো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের প্রথম বিষয়টি হচ্ছে সার্বিক বা অনটু ফাংশন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সার্বিক ফাংশনের আরেকটি নাম কিন্তু অনটু ফাংশন। একে আমরা সর্বগ্রাহী ফাংশনও বলে থাকি। f is a function a into b, অর্থাৎ f হচ্ছে একটি ফাংশন যার ডোমেইন হচ্ছে a এবং কোডোমেইন হচ্ছে b, এবং ফাংশনটিকে সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন তখনই আমরা বলবো যদি b সেটের প্রত্যেক উপাদানের সাথে a সেটের অন্তত একটি উপাদান সম্পর্কযুক্ত হয়। অর্থাৎ f is a function such that a into b, অর্থাৎ f একটি ফাংশন যার প্রথম উপাদানটাকে আমরা বলি ডোমেইন এবং পরের উপাদানটাকে আমরা বলি কোডোমেইন কে সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন বলা হবে যদি ফাংশন অফ a অর্থাৎ f অফ a ইকুয়াল টু b হয়। এর অর্থ ডোমেইনের উপাদানগুলো ফাংশনে বসানোর পরে যদি আমরা কোডোমেইনের সবগুলো উপাদান পেয়ে যাই, তখনই আমরা তাকে বলবো সেটি সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন। এখান থেকে আমরা সংক্ষেপে আরো বলতে পারি f অফ a মানেই হচ্ছে তার রেঞ্জ, অর্থাৎ a ডোমেইনকে আমরা ফাংশনে বসালে যে আউটপুট পাবো সেটা হবে আমার রেঞ্জ। এই রেঞ্জ এবং b হচ্ছে কোডোমেইন, এরা সমান হয়ে গেল। অর্থাৎ কোডোমেইন এবং রেঞ্জ যদি সমান হয়ে যায় তখন আমরা সেই ফাংশনকে বলবো সেটি একটি সর্বগ্রাহী বা সার্বিক ফাংশন। অর্থাৎ সার্বিক হওয়ার জন্য কোডোমেইন এবং রেঞ্জ সমান হতে হবে। তাহলে এই কথাই বলা আছে f is a function such that a into b, ফাংশনকে সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন বলা হবে যদি b সেটের প্রত্যেকটি উপাদানের a সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয়। অর্থাৎ b সেটের প্রত্যেকটা উপাদানই সম্পর্কযুক্ত হতে হবে। কার সাথে? a সেটের সাথে। এবার এই সার্বিক ফাংশনের যে প্রশ্নগুলো বোর্ড ভিত্তিক পরীক্ষায় আসে সেগুলো আমরা দেখব। তার আগে সংজ্ঞা আসতে পারে সার্বিক ফাংশন কাকে বলে, আসলে আমরা এই সংজ্ঞাটুকু লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। তো সার্বিক ফাংশনের প্রথম অঙ্ক, যেটি কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে, লক্ষ্য করো fx ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3, যেখানে x নট ইকুয়াল টু 3। স্বাভাবিক x এর মান 3 হলে এই ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে এবং আমাকে দেখাতে হবে যে ফাংশনটি একটি অনটু ফাংশন। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে x এর মান 3 ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যাই এই ফাংশনের ডোমেইন। এখন আমরা ধরে নিব y ইকুয়াল টু fx, যে ফাংশন অফ x কে আমরা y ধরে নিলাম। তাহলে y সমান সমান হচ্ছে 2x প্লাস 3 বাই x মাইনাস 3। আমরা এখানে আড়াআড়ি গুণ করলাম, xy মাইনাস 3y ইকুয়াল টু 2x প্লাস 3, xy মাইনাস 2x ইকুয়াল টু 3y প্লাস 3। আমরা x কমন নিলাম, y মাইনাস 2 ইকুয়াল টু 3y প্লাস 3, এবং x কে রেখে বাকিটাকে ভাগ করে নিলাম।
তাহলে x এর মান আসলো 3y + 3 ডিভাইডেড বাই y - 2। আসলে মূলত এটা কেন আমরা করলাম বা কি উদ্দেশ্যে আমাদের এটা করার দরকার? আমরা এই জন্য করলাম যে আমাদের মূল অঙ্কটা ছিল y = x আকারে, যেহেতু ফাংশন অফ x চলক x এর মাধ্যমে নেওয়া, আমি এই জন্য এই সমীকরণটা থেকে x এর একটা মান y এর মাধ্যমে নিয়ে আসলাম এবং যে x এর মানটা পেলাম সেই মানটা আমরা মূল ফাংশনে x এর জায়গায় বসাবো। তাহলে এই x এর মানটাই কিন্তু আমাদের একটা উপাদান। এখন আমরা যদি এই ফাংশন অফ x এ এই x এর জায়গায় এই x এর মানটা 3y + 3 বাই y - 2 এটা বসিয়ে দেই, খেয়াল করো শিক্ষার্থীরা, x এর মান যেটা পেয়েছিলাম এটা আমরা এখানে বসালাম x এর জায়গায়। বসালে 3 দুগুণে 6 + 6, এখানে আমরা একসাথে লসাগুটাও করে ফেলেছি। y - 2 লসাগু হবে, উপরে হবে 6y + 6 এবং প্লাস 3y - 6। ঠিক একইভাবে নিচেও কিন্তু সেম একইভাবে লসাগু হবে y - 2, 3y + 3 -3y + 6 এবং একবারে আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে নিচের হরটাকে উপরে নিয়ে নিলাম। যেহেতু এটা ভাগ আকারে আছে, গুণ আকারে গেলে নিচের হরটা উপরে চলে যাবে এবং লবটা নিচে চলে আসবে। তারপর যোগ বিয়োগ করলাম, 6 6 কাটা যাচ্ছে 9y, এখানে 3y 3y কাটলে 9 থাকছে এবং উপরে y - 2 এবং নিচের এই y - 2 কাটা চলে যাচ্ছে। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে হচ্ছে y, যে y এর মানটাই আমরা পেয়েছিলাম f of x, প্রথমে ধরে নিয়েছিলাম y = f of x। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্কে চলে আসতে পারছি। সেই সম্পর্কটা হচ্ছে আমরা এই x এর একটি মান, যে মানটা আমরা পেলাম y সাপেক্ষে, সেই মানটা x এর জায়গায় বসিয়ে আমরা y = f of x পেয়ে যাচ্ছি, যেটা আমাদের শুরুতে আমরা করেছিলাম। তাহলে এই যে মানটা বের করলাম x এর একটি মান, এই x এর মানটা হচ্ছে আমার ফাংশনের মান, যা পরবর্তীতে এসে আমরা এই x এর মান যেটা বসালাম, বসানোর পরে আমরা দেখতে পেলাম সেখান থেকে আমরা y কে ফিরে পেলাম এবং y = আমরা লিখতে পারছি fx। যখন আমরা এরকম x এর মান বসিয়ে y অথবা fx ফিরে পাবো, তখন সেই ফাংশনটিকে আমরা বলতে পারবো অনটো ফাংশন। এই অঙ্কটার মতো, এই অঙ্কটা আমাদের দেয়া ছিল, এখানে কিন্তু কোনো ফাংশনে কোনো ডিফাইন করা নেই, ডোমেইন কোনটা, কোডোমেইন কোনটা, এরকম কোনো কিছু ডিফাইন করা নেই। এটা যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে এটা প্রমাণ করতে বলেছে এটা অনটো ফাংশন। তো আমরা এই ফাংশনটিকে অনটো ফাংশন প্রমাণ করলাম। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসি। এটি একটি ভিন্ন অঙ্ক আগেরটার চেয়ে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, f such that r - 1 into r, অর্থাৎ এখানে f ফাংশনটা এরকম যার ডোমেইন হবে r-1, অর্থাৎ 1 ব্যতীত সকল বাস্তব সংখ্যা, টু কোডোমেইন হবে r বা সকল বাস্তব সংখ্যা, এবং ফাংশনটা ডিফাইন করা আছে 2x + 2 ডিভাইডেড বাই x - 1, অর্থাৎ এই দ্বারা ফাংশনটা সংজ্ঞায়িত। আমাকে ফাংশনটা অনটু বা সার্বিক কিনা তা প্রমাণ করতে বলেছে। এটি ঢাকা বোর্ড 2017 সালে এসেছে। আগের অঙ্কটা শুধু এই ফাংশন ছিল, কিন্তু এই অঙ্কে একটা কন্ডিশন দেয়া আছে যে ফাংশনটার আকৃতি কেমন হবে, যার প্রথম অংশটা হচ্ছে আমার ডোমেইন এবং পরের অংশটা হচ্ছে আমার কোডোমেইন। তো লক্ষ্য করে দেখা যাচ্ছে এখানে আসলে ডোমেইনটা ঠিক আছে, কারণ 1 ব্যতীত 1 বসালে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাই ডোমেইন হচ্ছে r-1, অর্থাৎ 1 ছাড়া সকল বাস্তব সংখ্যা। তো আমরা আগের অঙ্কগুলোর মতোই এখানে f of x = y ধরে নিব এবং y এর একটা মান এখান থেকে আমরা বের করলাম যে y = 2x + 2 ডিভাইডেড বাই x - 1। পূর্বের অঙ্কের মতোই আমরা এখানে y এর মান x এর মাধ্যমে দেয়া আছে, আমাকে x এর মান y এর মাধ্যমে বের করতে হবে।
সেই জন্য আমরা আর গুণ করব, xy মাইনাস ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 2। এক্স গুলোকে একদিকে নিয়ে এসে ওয়াই গুলোকে অন্যদিকে সরাবো, এবং সরানোর পরে এক্স কমন নিলে আমাদের একটি রাশি পেয়ে যাচ্ছি আমরা, এক্স এর মান ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2। তাহলে এই মানটা হচ্ছে এক্স এর মান। এই মানটা তখনই বাস্তব মান পাওয়া যাবে যদি এবং কেবল যদি y belongs to r এবং y not equal to 2 হয়। মানে সকল বাস্তব সংখ্যা হবে কিন্তু y minus 2 হর এটা 0 হবে না, অর্থাৎ y not equal to 2। কারণ হর যদি 0 হয়ে যায় তাহলে এই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাই আমাকে 2 বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যাই হবে এই ফাংশনটার রেঞ্জ। কিন্তু আমাদের মূল অঙ্কের কোডোমেইন দেখা যাচ্ছে বাস্তব সংখ্যা বা 8 দেয়া আছে, এটা হচ্ছে আমার কোডোমেইন, এবং আমরা দেখছি রেঞ্জ হচ্ছে আমাদের r বিয়োগ 2, অর্থাৎ 2 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। তাহলে আমরা দেখছি কোডোমেইন এবং এই রেঞ্জ এরা কিন্তু সমান না, কিন্তু আমরা শুরুতেই পড়ে আসছি অনটু ফাংশনের ক্ষেত্রে কোডোমেইন এবং রেঞ্জ সমান হতে হবে, তাছাড়া সেটি অনটু হবে না। অর্থাৎ এখানে সমান নয় বলে ফাংশনটি অনটু বা সার্বিক হবে না। আমরা আরেকটি অঙ্কের দিকে তাকাই। এই অঙ্কটার দিকে একটু লক্ষ্য করি আমরা। f is a function of r into r, অর্থাৎ এখানে ডোমেইন r এবং কোডোমেইনও r, সকল বাস্তব সংখ্যা, এবং fx কে আমরা ডিফাইন করেছি x³ + 5। এই দ্বারা আমরা ফাংশনটাকে ডিফাইন করেছি এবং বলেছে ফাংশনটি সার্বিক কিনা তা নির্ধারণ করতে। তাহলে আমরা ধরে নিলাম y equal to fx, যেটার মান দেয়া আছে x³ + 5। তাহলে যেহেতু আমাদের y এর মানটা x এর মাধ্যমে আছে, এখন আমার x এর মান বের করা দরকার, তাই x³ রেখে y - 5 টাকে একসাথে রেখে দিলাম। যেহেতু x³ equal to y - 5, তাহলে x equal to y - 5 power 1/3, এবং এখান থেকে আমরা f ইনভার্স y যেটা আমরা এখান থেকে পেলাম, যেহেতু আমরা y সমান fx ধরেছি, তাহলে f ইনভার্স y সমান x, তাহলে আমরা পাচ্ছি y - 5 power 1/3, এবং এখান থেকে আমরা f ইনভার্স x এর মান পাচ্ছি x - 5 power 1/3। তাহলে এখন এই f ইনভার্স x এই মানটার যা আসলো ফাংশনটা সেটা হচ্ছে x - 5 power 1/3। এখানে বুঝতে হবে যে এইটার উপর ডিপেন্ড করছে, এই x এর উপর ডিপেন্ড করছে এই ফাংশনটার ডোমেইন কি হবে, এবং এই ফাংশনটার ডোমেইন অর্থাৎ ইনভার্স ফাংশনের ডোমেইন আমরা বলতে পারি মূল ফাংশনের রেঞ্জ। সেখান থেকে আমরা বলতে পারি এখানে x এর যে কোনো বাস্তব মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে, অর্থাৎ ইনভার্স ফাংশনের ডোমেইন হবে অল টাইপস অফ রিয়েল নাম্বার অর্থাৎ r, যেটা হবে মূল ফাংশন অর্থাৎ fx এর কোডোমেইন, বা যেটা দেয়া আছে এখানে কোডোমেইন r, এটা সমান হয়ে গেল। তার মানে এই rটা হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেইন। আমি বলেছি ইনভার্স ফাংশনের ডোমেইন মূল ফাংশনের রেঞ্জ, যার মান r অর্থাৎ সকল বাস্তব সংখ্যা, এবং আমাদের এই ফাংশনের কোডোমেইনও দেওয়া আছে r, অর্থাৎ সমান হয়ে গেল। আর কোডোমেইন এবং রেঞ্জ যদি সমান হয়ে যায় তখন ফাংশনটি হয়ে যাবে সার্বিক ফাংশন। তাহলে এইরকম রেঞ্জ দেয়া থাকলে, ফাংশন ডিফাইন করা থাকলে অঙ্কগুলো একভাবে করতে হবে। আর প্রথম অঙ্কটিতে কোনো ফাংশনের রেঞ্জ ডিফাইন করা ছিল না, তাই অঙ্কটিকে স্বাভাবিকভাবে করে আমাদের অনটু প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা, এই পর্যন্ত অনেকগুলো আমরা ইনভার্স ফাংশন, সার্বিক ফাংশন করেছি। তো সার্বিক ফাংশনের আমরা কয়েকটি বাড়ির কাজ একটু লক্ষ্য করি। f such that f is a function of r into r, এবং fx কে আমরা 2x - 5/2x + 3 দ্বারা সংজ্ঞায়িত করা হলো। ফাংশনটি সার্বিক কিনা তা নির্ধারণ করতে বলেছে। এটা যশোর বোর্ড 2020 সালে এসেছে। এটা একটু আগে যে অঙ্কটা করলাম 2 নাম্বার অঙ্কটা এটার মতোই, এবং আরেকটি অঙ্ক এটিও বোর্ড পরীক্ষায় এসেছে, f is a function of r - ½ into r - 1, এবং fx equal to 2x + 3/2x - 1। এই অঙ্কটা এবং আগের অঙ্কটা, এই দুটো অঙ্ক প্রায় কাছাকাছি। 2x + 3/2x - 1 দ্বারা সংজ্ঞায়িত হলো
তাহলে ফাংশনটি সার্বিক কিনা সেটা নির্ধারণ করতে বলেছে। তো আশা করি আগের দুটো অঙ্ক দেখলে তোমরা এই অঙ্কটি নিজ থেকে করতে পারবে। তা আমাদের এর পরবর্তী কাজ বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন। এই অঙ্কটা করতে গিয়ে অনেকটা আমরা একটু আগে যেভাবে সার্বিক ফাংশন বের করেছি সেই কাজটাই মূলত করতে হবে। তো ইনভার্স বের করার প্রক্রিয়াটা আমরা একটু দেখব, নিয়মটা। একটা ফাংশন fx ইকুয়াল টু 1/x মাইনাস 5, এটি একটি ভগ্নাংশ ফাংশন এবং বলে আছে x নট ইকুয়াল টু 5, কারণ x ইকুয়াল টু 5 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে f ইনভার্স 3 নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরে নিব y ইকুয়াল টু fx, যেটাকে আমরা বললাম 1/x মাইনাস 5, y ইকুয়াল টু 1/x মাইনাস 5 নিয়ে আমরা আড়াআড়ি গুণ করব। y মান x আকারে আছে, আমাদের টার্গেট থাকবে x এর মান y আকারে নেয়া। তো সেই জন্য আমরা আড়াআড়ি গুণ করলাম, x টাকে একদিকে রেখে বাকি y গুলোকে বা সংখ্যাগুলোকে অন্যদিকে নিলাম এবং এখান থেকে আমি x এর একটা মান পেলাম 1 প্লাস 5y/y, যেটাকে আমরা বলতে পারি f ইনভার্স y। যেহেতু x এর মান আমরা এখান থেকে পেলাম 1 প্লাস 5y/y এবং y সমান fx ধরেছি, যেহেতু y সমান fx তাহলে x ইকুয়াল টু f ইনভার্স y, এই মানটি বসালাম এবং y এর জায়গায় x দিয়ে আমরা রিপ্লেস করলাম। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবং y জায়গায় যখন x বসানো তখন 1 প্লাস 5x ডিভাইডেড বাই x। তাহলে এইভাবে আমরা এই ফাংশনটা ইনভার্স ফাংশন বের করতে পারি। তাহলে আমাদের মূল ফাংশনটা ছিল 1/x মাইনাস 5, তার ইনভার্স ফাংশন হবে 1 প্লাস 5x ডিভাইডেড বাই x। এখন আমাকে এই অঙ্কটা f ইনভার্স 3 এর মান বের করতে বলেছে। তার মানে x এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে আমরা মূল অঙ্কটা পেয়ে যাব। তাহলে x এর জায়গায় আমি 3 বসালাম, 1 প্লাস 5 ইন্টু 3 অর্থাৎ 15 প্লাস 1 ইকুয়াল টু 16 এবং নিচে 3, অর্থাৎ এই অঙ্কটির মান আমরা পাচ্ছি 16/3। তো শিক্ষার্থীরা এইভাবে যদি একটা ইনভার্স অঙ্ক বের করতে হয় এবং তারপর তার মান বের করতে হয়, সেটা প্রথমে ইনভার্স আকারে বের করে f ইনভার্স x এর মান আমরা বের করব, দেন x এর জায়গায় আমরা 3 বসালে আমরা আমাদের যে উত্তরটি চেয়েছে সেটা আমরা বের করতে পারবো। তো এই অঙ্কটি কুমিল্লা বোর্ডে আসা একটি প্রশ্ন। আমরা আরেকটি অঙ্ক একটু দেখব, এটি ঢাকা বোর্ড 2017 সালে এসেছে। f is a function of r-1 into r, যার ডোমেইন হচ্ছে r-1, কোডোমেইন r, এবং fx কে আমরা 2x plus 2/x minus 1 দ্বারা আমরা সংজ্ঞায়িত করতে পারি। যদি 3 into f inverse x equal to x হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে। আগের অঙ্কের মতোই আমরা fx ধরে নিলাম। আমি এর আগের অঙ্কটায় f inverse x fx এর মান y ধরে করেছি, এটি একটু ব্যতিক্রম ভাবে আমি করেছি নিয়মটা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা এখানে f inverse x equal to a ধরে নিয়েছি, তাহলে x equal to f of a। তাহলে আমরা যেখানে f of x বের করেছিলাম 2x plus 2 divided by x minus 1, সেখানে f of a বসালে এই x এর জায়গায় a হবে এবং এই x এর জায়গায় a হবে, অর্থাৎ 2a plus 2 divided by a minus 1। আড়াআড়ি গুণ করে দিলাম এবং আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা, কারণ এর মান বের করলে আমরা f ইনভার্স x বসাতে পারবো। তাই আমরা a কে রেখে বাকিগুলোকে কমন নিয়েছি এবং এই পাশে x plus 2 আসলো, এর মান পেয়ে গেলাম x plus 2 by x minus 2। যেখানে আমরা প্রথমেই ধরেছিলাম যে a equal to f inverse x, তাই আমরা এর পরিবর্তে f inverse x বসালাম। তাহলে আমাদের মূল অঙ্ক যেটা ছিল fx equal to 2x plus 2 by x minus 1, সেটার ইনভার্স ফাংশন আমরা পেয়ে গেলাম x plus 2 divided by x minus 2। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে এই ইনভার্সের মান অর্থাৎ f inverse x into 3 equal to x। তাহলে আগে আমরা f inverse x বের করলাম, দেন 3 into f inverse x এর মান বসালাম equal to x, উপরে গুণ করলাম 3x plus 6 এবং নিচে এই x minus 2টা এই পাশে x এর সাথে গুণ হয়ে যাবে, x square minus 2x, আর এই গুণ করলে এটা পাচ্ছি। সবগুলোকে একদিকে নিয়ে আসলাম, x square minus 3x আর এই পাশে 2x প্লাস হয়ে আসলে এটা হয়ে যাবে 5x, আর যদি ডান পাশে নিয়ে আসি 3x টাকে তাহলে হয়ে যাবে minus 3x, সেই কারণে হবে minus 5x। যেহেতু x স্কয়ারটা ডান পাশে আছে তাই আমরা 3x টাকে ডান দিকে নিয়ে আসবো, আর এই 6 টাকে প্লাস আছে এটা ডান দিকে নিয়ে আসলে minus 6 এবং দেব আমরা
মিডল টার্ম ফ্যাক্টর করলাম, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6, কমন নিলাম এক্স, আমরা দুইটা উৎপাদক পেলাম এক্স মাইনাস 6 এবং এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দুইটা রাশি গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হতে পারে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাই এক্স এর মান 6, এবং এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাবো এক্স এর মান মাইনাস 1। তাহলে এইভাবে এই ইনভার্সের অঙ্কগুলোতে আমরা খুব সহজেই ইনভার্স বের করে আমাদের প্রদত্ত শর্তটা লিখে আমরা এক্স এর মানগুলো বের করতে পারছি। তো এটি ঢাকা বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কের অনুরূপ কিছু বাড়ির কাজ এখানে দেয়া আছে, শিক্ষার্থীরা লক্ষ্য করো। প্রথম বাড়ির কাজটি fx equal to 4x plus 3 by 2x plus 5, x not equal to minus 5 by 2, f inverse minus 2 equal to p into f inverse minus 3 হলে p এর মান নির্ণয় করো। এটি যশোর বোর্ড 2017 সালে এসেছে। ঠিক আগের অঙ্কটার মতো, আগে f inverse x বের করে একবার -2 এবং একবার -3 বের করে বসিয়ে আমরা p এর মান বের করে ফেলবো। পরের অঙ্কটা fx equal to 3x minus 5 by 4x minus 3, এক্ষেত্রে x not equal to 3 by 4 হবে। যাই হোক, যদি f inverse x equal to x into f inverse 1 হয় তাহলে x এর মান বের করো। এটি কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছে। এবং fx equal to 2x plus 3 by x minus 2, whereas x not equal to 2, যদি f inverse x equal to 3x হয় তাহলে x এর সম্ভাব্য মান নির্ণয় করো। এটি সিলেট বোর্ড 2020 সালে এসেছে। তাহলে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি আমরা ইনভার্স থেকে গ নাম্বারে একটি প্রশ্নের ক খ গ 3টি অংশ থাকে। এই অঙ্কটি নরমালি গ নাম্বারে চলে আসে, অর্থাৎ 4 মার্কের জন্য এই অঙ্কগুলো পরীক্ষা আসে। তো আশা করি আগের অঙ্কটা যেটা ইনভার্স করে আমরা একটা মান বের করলাম, এই অঙ্কের মতোই বাকি 3টা অঙ্ক আমি বাড়ির কাজ আকারে দিয়েছি। যখন এই অঙ্কগুলো করবা আগের অঙ্কটা দেখে নিবা, তারপরে অঙ্কগুলো বাসায় বাড়ির কাজ আকারে করে ফেলবা। আশা করি অঙ্কগুলো তোমরা করতে পারবে এবং পৃথকভাবে খাতায় অঙ্কগুলো করে নিজেদের কাছে জমা করে রাখবে। এবং বিদ্যালয় খোলার পরে আমি তোমাদের এই অঙ্কগুলো সবার কাছ থেকে দেখব। সবাই ভালো থাকো। প্রত্যেকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।